জিনিস আচ্ছা, হ্যাঁ একটা জিনিস হলো যে আপনি যে ম্যাথটা আগের ম্যাথটা করলেন হ্যাঁ। ওটাকে আপনি মেবি মানে জানি না আপনি এক্স টু দি পাওয়ার এন মনে হয় ক্যালকুলেশন করছিলেন কিন্তু আমি যতদূর খেয়াল করলাম ওটা তো এটা মেবি ইয়েস এটা হ্যাঁ। ইকুয়াল টু এন এক্স টু দি পাওয়ার এন ধরেছিলেন বাট আমার যতদূর মনে হয় আমি মনে হয় এক্স টু দি পাওয়ার এম দেখেছি ও এম কোশ্চেন অথবা এন, এটা রিলেট ডাজন্ট ম্যাটার, আপনি কোয়েশ্চেন অনুযায়ী ধরবেন। এটা আমি হ্যাঁ আপনাকে ইয়েটা ট্রিকটা বলে দিলাম। কোশ্চেনে কিন্তু এম দেওয়া আছে সেক্ষেত্রে কিন্তু তাহলে আপনার আমরা এই এম ধরবো। এম ধরলে কিন্তু এটা আলাদা আসবে একটু দেখেন আপনি আমি কি ইউ ধরে করেছি না, আমি কি এন ধরেছি? হ্যাঁ আপনি আমি তো এনই ইউ। না এখানে ইউ ধরেছেন ঠিক আছে বাট এই যে এক্স এর পাওয়ার আর লন এক্স এটা এর পাওয়ার কোয়েশ্চেনে দেয়া ছিল, আমি কিছু করি নাই এটা। ইট ওয়াজ গিভেন ইন দ্য কোয়েশ্চেন, আমি কোশ্চেনে ধরি নাই। আপনি কোয়েশ্চেন দেখেন, এই যে এক্স টু দি পাওয়ার এম আর ও এম, আমি তাই না? ও রাইট 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 রাইট। ওকে, সো লেটস চেঞ্জ দ্যাট। এটাকে যদি আমরা এম ধরি, সো এটা হয়ে যাচ্ছে এম। সো এটাকেও চেঞ্জ করে দিই। আম, এটাও এম। আমার মনে হয় এখন আরো বেটার হবে, সলিউশন আসবে যেটা দ্যাট উইল ম্যাচ। আমারটা এনেই হয়তো আসতো না এখন। হ্যাঁ ওইটাতে ইউ আর এটা ইউ, তাই না? তাহলে এখন এম প্লাস ওয়ান হবে, রাইট? আচ্ছা, তাহলে এখানে লিখছি এম। তো দিস ইজ এম ইনস্টেড অফ এন। লাস্টেরটাও চেঞ্জ করলাম। সো যার কোয়েশ্চেন ছিল এটা কারেকশন করে নেন, এটা এন এর জায়গায় এম হবে। এন্ড থ্যাংক ইউ ফর ইনফর্মিং। আমি স্লিপ করে গেছিলাম। এই যে এটা এম হবে। আই থিঙ্ক নাও ইটস বেটার। সো আমি দিস ইজ বারবার এম প্লাস ওয়ান। ওই কারণে আমি নিজে ওইরকম হ্যাঁ হ্যাঁ সেটটা হ্যাঁ চেক হ্যাঁ। করে এখন এখন হয়তো আপনাদের ওই যে যে অপশনটা দেওয়া আছে ওটার সাথে 100% ম্যাচ করে যাবে। এম থাকলে হয়তো করতো না। এম প্লাস ওয়ান, ব্র্যাকেট ক্লোজড। দ্যাটস হোয়াট উই হ্যাভ। এখন আপনারা কন্টিনিউ করতে পারবেন। আর এটা ডিইউ। ওকে, এখন বাকিটা অপশন আমাদের কোয়েশ্চেনে যদি আমরা যাই, এটাকে আমাদের দেখা হতে হবে নেগেটিভ ওয়ান টু দি পাওয়ার এন। আই থিঙ্ক ইট উইল ম্যাচ নাও। আর আপনাদেরকে ওই যে ইয়েতে এখন দিয়ে রাখলাম যেটা চ্যাট বক্সে, এই যে এইখানে যদি যান, বিটা ফাংশনের আরো একটা এক্সট্রা একটা দুটা ফর্মুলা আছে, একটা ফর্মুলাই প্লাস দিয়ে করলে কি হয় সেই ফর্মুলাটা এখানে পাওয়া যাবে। সো ইফ ইউ গো হিয়ার, আবারও দেখিয়ে দিচ্ছি সবাইকে, এই যে সো দিজ আর দ্য অপশন। এইটা নিয়ে অনেকের সেটের মধ্যে কোয়েশ্চেন থাকতে পারে, প্লাস দিয়ে গতকাল অনেক মেসেজ পেয়েছি এটা। সো এর জন্য আমি সাইটটা বলে দিলাম। সো ইউ ক্যান ইউজ দিস ওয়ান টু। এই ফর্মুলাটাও ইউজ করা যাবে। এবং এইটার ইউআরএল আমি এখানে দিয়ে দিচ্ছি। সো দিস ইজ দ্য ইউআরএল অফ দিস সাইট, ইউ ক্যান ফাইন্ড ইট ইন দ্য চ্যাট বক্স। তো এখন আমরা যাচ্ছি আমাদের এই উইকের কন্টেন্ট গুলো একটু তাড়াতাড়ি। এই উইকের কন্টেন্ট কিন্তু খুব বেশি নাই, দুটা আছে। একটা হচ্ছে এরিয়া অফ সারফেস রিভলিউশন, আর একটা হচ্ছে লেন্থ অফ এ প্লেন কার্ভ। তো লেন্থ অফ এ প্লেন কার্ভ দিয়ে শুরু করছি, তারপরে সারফেস রিভলিউশন যাব। ওকে, সো মেইন কনসেপ্টটা আসছে আবার রেইমান সাম থেকে, ঠিক আছে? সো এই যে একটা কার্ভ দেওয়া আছে y ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স, এইটার আর্ক লেন্থ আমাকে বের করতে হবে। তো এটার আর্ক লেন্থ, একটা কার্ভের আর্ক লেন্থ ঠিক কিভাবে বের করতে হয় আমরা সেটা জানি না, কিন্তু একটা স্ট্রেট লাইনের লেন্থ আমরা বের করতে পারি। এখন আমি যদি এ থেকে বি পর্যন্ত একটা স্ট্রেট লাইন ড্র করি, সেটা কিন্তু কার্ভের যে আর্ক বা যে পাথ, এটা ফুল কভার করবে না, তখন কারণ স্ট্রেট লাইনের ডিস্টেন্স আর আমি যদি কার্ভ অনুযায়ী যাই, সেই ডিস্টেন্স অবভিয়াসলি
ডিফারেন্ট হবে, কারণ স্ট্রেট লাইন ডিস্টেন্সটা সবসময় কম থাকবে আর কার্ভের ডিস্টেন্সটা অলওয়েজ বেশি থাকবে, বিকজ ইটস বেন্ডিং, ইটস এ কার্ভ। তো তখন যেটা করা হয় সেটা হচ্ছে, কনসেপ্টটা বলি, এইগুলোকে এরকম ছোট ছোট সেগমেন্টে স্প্লিট করা হয়, ভেরি স্মল সেগমেন্টস। হ্যাঁ, সো এই যে সেগমেন্ট গুলোতে স্প্লিট করছি, এখন এই যে এক একটা সেগমেন্টকে যদি আমি চিন্তা করি, এগুলো ছোট ছোট এক একটা লাইন। যদিও এখানে জুম করার জন্য লাইনটাকে অনেক বড় মনে হচ্ছে, কিন্তু আসলে যখন আমি ওইভাবে চিন্তা করব, ইটস এ ভেরি মাইনর ইস্যু, যে অল্প একটু পার্ট যে রয়ে গেছে, কোনো কোনো পার্ট হয়তো কার্ভ থেকে একটু বড়, কোনো পার্ট হয়তো একটু ছোট। সো যখন একটু প্লাস মাইনাস করি, আলটিমেটলি আমরা যখন এই অপশনটাতে যাই, এরকম একটা একটা করে লেন্থ যখন অ্যাড করতে থাকি, ফাইনাল যে কার্ভের লেন্থটা আছে অ্যাপ্রক্সিমেটলি ওইটা কাছাকাছি একটা রেজাল্ট আসে, অলমোস্ট অ্যাকিউরেট একটা রেজাল্ট আসে। So, আমাদের কনসেপ্ট যেটা হচ্ছে, এই যেমন এই পার্টটাকে যদি আমি জুম করি, এই পার্টটাকে আমি এখন জুম করছি, জুম করার পরে আমরা এখানে গেলাম, মনে করেন এই যে এই পার্টটা নিয়ে আমরা কথা বলছি, ঠিক আছে? সো এটা একটা পার্ট, এক্স বিটুইন x1 এন্ড x2, সো ধরে নিচ্ছি এটা হচ্ছে k-1 আর কে। So, এইটুকু হচ্ছে আমার ডেল্টা এক্স ডিস্টেন্স, কারণ x2 আর x1 এর ডিফারেন্স। এইটা হচ্ছে কি আমার ডেল্টা ওয়াই ডিফারেন্স, কারণ y2 আর y1 এর ডিফারেন্স। এইটা হচ্ছে লেন্থ অফ দ্য স্ট্রেট লাইন। আসলে হচ্ছে কার্ভটা এরকম, কিন্তু আমি কার্ভের লেন্থ, আর্ক লেন্থ বের করা আমার পক্ষে সম্ভব না, কিন্তু স্ট্রেট লাইনের লেন্থ আমার পক্ষে বের করা সম্ভব বাই ইউজিং পিথাগোরিয়ান থিওরিয়াম। কারণ এটা যদি একটা রাইট ট্রায়াঙ্গেল হয়, তাহলে কি হবে? ডেল্টা এক্স স্কোয়ার প্লাস ডেল্টা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এল স্কোয়ার। পিথাগোরিয়ান থিওরেম ইউজ করলাম। এখন মনে করতে পারেন আপনারা যে এই যে এখানে অনেক বড় একটা রিজিয়ন রয়ে গেছে, আমি তো কিছু পার্ট বাদ দিয়ে দিলাম, এই শেডেড পার্টটা, এই যে এই পার্টটা যদি চিন্তা করি, এটা তো বাদ পড়ে গেল, কারণ আমার কার্ভটা হচ্ছে এই ব্লুটা, আমি লাইন ধরে রাখছি রেডটা, এই যে এতখানি বাদ পড়লো। আসলে এতখানি বাদ, এটা বড় করে জুম করে দেখানো হচ্ছে বলে মনে হচ্ছে এটা অনেকখানি বাদ পড়েছে, আসলে খুব ফ্র্যাকশন, খুব মিনিমাম একটা পার্ট হয়তো বাদ পড়ছে। আবার কোন কোন সেগমেন্টে গিয়ে আপনার ড্রয়িংটা এরকম হবে যে কিছু পার্ট হয়তো অ্যাড হয়ে যাবে, কোনো পার্ট হয়তো কার্ভের একটু নিচে থাকবে, সো ওই পার্টটা অ্যাড হয়ে যাবে। সো এরকম সেগমেন্ট সেগমেন্ট করে ভাগ করে করে আমরা খুব ছোট 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 ছোট, ভেরি ভেরি স্মল পার্ট, খুব ছোট্ট ছোট্ট এক একটা লাইনের আর্ক লেন্থ আমরা বের করব, এটাই হচ্ছে আমাদের কনসেপ্ট। সো এই লাইনটার মানে এইটুকু পার্টের, মানে এই এতখানি বড় কার্ভের মধ্যে এই ছোট্ট এই পার্টটার লেন্থ হচ্ছে গিয়ে এইটা, এবং এই পার্টটার লেন্থ আমরা বের করলাম ওই কনসেপ্ট থেকে, পিথাগোরিয়ান থিওরেমের কনসেপ্ট থেকে। এটা যদি করে পারে থাকি, দিস ইজ বাই পিথাগোরিয়ান থিওরিয়াম, তাহলে এখন এই যে ডেল্টা ওয়াই কেস, ডেল্টা ওয়াই, এটার বদলে আমি ফাংশন ব্যবহার করতে পারবো, কারণ আলটিমেটলি আমার ফাংশন ইউজ করতে হবে যখন আমরা আর্ক লেন্থে যাব, ইনস্টেড অফ ইউজিং ওয়াই, কারণ সবসময় আমাদের ফাংশন অফ এক্স হিসেবেই একটা ফাংশন রিপ্রেজেন্ট করা থাকবে, যেই প্রবলেমই আমরা ব্যবহার করি না কেন। সো ডেল্টা ওয়াই না লিখে আমি ফাংশন অফ এক্স লিখছি। সো ফাংশন অফ এক্স, দেয়ার আর টু অফ দেম। ডেল্টা ওয়াই বলতে কি বুঝায়? y2 মাইনাস y1, তাই তো? সো আমি জিনিসটাকে ওভাবে লিখছি, সো y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এখানে মনে হয় একটা এক্সট্রা স্কোয়ার লিখে ফেলছি, দ্যাটস রং, এটা এখানে হবে। যাই হোক, এটা আমি ঠিক করে নিব, আই উইল হ্যাভ টু মেক এ চেঞ্জ ওভার হিয়ার। তো এইটুকু পাচ্ছি হচ্ছে একটা সিঙ্গেল টার্মের আর্ক লেন্থ। আমার এখানে এন মেনি আর্ক লেন্থ লাগবে, যেমন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আরো ছোট ছোট ভাগে ভাগ করলে হয়তো আরো বেশি হতে পারে। একটা কার্ভের টোটাল ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে আমি কোথা থেকে কোন পর্যন্ত যাচ্ছি, সো এবং কতগুলো স্প্লিট আছে ওখানে। সো ইফ দেয়ার আর এন মেনি আর্ক লেন্থ, তখন আমরা কি করব? এন মেনি আর্ক লেন্থ হলে আমি এটাকে এই যে এইভাবে লিখবো। সো এটা হচ্ছে ফার্স্ট আর্ক লেন্থ, সেকেন্ড, এই যে কে ইজ ইকুয়াল টু 1 টু n, তার মানে এখানে হচ্ছে এখান থেকে আমার কাউন্টডাউন শুরু হচ্ছে, এখান থেকে এই পর্যন্ত যখন পৌঁছাবো তখন একটা একটা ছোট্ট লাইনের সেগমেন্ট আমি বের করতে পারবো। আবার এখান থেকে যখন এই পর্যন্ত পৌঁছাবো, তখন এই যে সেকেন্ড লাইনটার সেগমেন্ট বের করবো। আবার এখান থেকে আমি যখন এই পর্যন্ত পৌঁছাবো, তখন এই যে থার্ড লাইনটার সেগমেন্ট বের হবে। সিমিলারলি এখান থেকে এই পর্যন্ত আমার ফোর্থ লাইনের সেগমেন্ট বের হবে। আবার এখান থেকে এই পর্যন্ত যখন আসবো, আমার লাস্ট লাইনটার সেগমেন্ট বের হবে। সো এর জন্য আমরা লিখছি k1 থেকে kn। এখানে হচ্ছে কি আমার, এটা হলো k0, যেখানে আমি শুরু করছি, অরিজিনাল পয়েন্ট। তো k1, k2, k3, k4, এই যে kn।
সো এখানে টোটাল n মিনি লেন্থ। সো এই কথাটা খুব ইম্পর্টেন্ট। দি আর্ক লেন্থ ইজ দ্য মেজার অফ দ্য ডিস্টেন্স অ্যালং দ্য কার্ভড লাইন মেকিং আপ দ্য আর্ক। মানে এই যে এই ডিস্টেন্সটা হচ্ছে গিয়ে আমাদের আর্ক লেন্থ। ইট ইজ লঙ্গার দেন দ্য স্ট্রেট লাইন ডিস্টেন্স বিটুইন ইটস এন্ড পয়েন্ট। স্ট্রেট লাইন ডিস্টেন্স কি? এই যে এ থেকে বি পর্যন্ত, সবাই দেখতে পাচ্ছেন এই যে আমার অ্যারোটা যে মুভ করছি, এটা হচ্ছে আপনার স্ট্রেট লাইনের ডিস্টেন্স এ টু বি। সো এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স এটা কি এক? অবশ্যই না। কার্ভ ধরে যখন আমি যাব এই পথটা দিয়ে, তখন আমার ডিস্টেন্সটা লঙ্গার হবে। কিন্তু আমি স্ট্রেট লাইনে এ থেকে বি যদি এভাবে চলে যাই, সেটা কি হবে? শর্টার হবে, ঠিক না? কাজে এই ডিস্টেন্সটা বের করলে আমার কোনো লাভ হবে না, আমার কার্ভের ডিস্টেন্সটাই বের করতে হবে। এখন কার্ভের ডিস্টেন্স কিভাবে বের করতে হয় সেটা তো আমরা জানি না, কিন্তু একটা স্ট্রেট লাইনের ডিস্টেন্স আমরা বের করতে পারি। এখন এ থেকে বি পর্যন্ত স্ট্রেট লাইনের ডিস্টেন্স আর এ থেকে বি পর্যন্ত কার্ভ দিয়ে যাওয়ার ডিস্টেন্সের মধ্যে অনেক ডিফারেন্স আছে। কিন্তু আমি এই এ থেকে বি পর্যন্ত যাওয়া এই কার্ভটাকে যদি ছোট ছোট লাইন সেগমেন্টে ভাগ করি, তখন আমার ক্যালকুলেশনের মিস্টেক গুলা অনেক কমে আসবে। কারণ এ থেকে বি পর্যন্ত স্ট্রেট লাইনে যদি যাই, তখন কি হবে? এই যে এরকম চিন্তা করেন, আপনার এরকম একটা কার্ভ, এটা হচ্ছে আপনার এ আর এটা হচ্ছে আপনার বি। দিস ইজ ইউর বি, দিস ইজ ইউর এ। এখন দেখেন কার্ভ হয়ে গেলে আপনাকে এভাবে যেতে হবে, এটা হচ্ছে আপনার আর্ক। আর এইটা কি? দিস ইজ ইউর স্ট্রেট লাইন। সো আর্কের লেন্থ আর স্ট্রেট লাইনের লেন্থ কি এক? অবশ্যই না। স্ট্রেট লাইনের লেন্থটা আমি দেখতেই পাচ্ছি এটা ছোট, আর আর্কের লেন্থটা বড়। এখন এই আর্কটা কি আমরা কি করি? ছোট ছোট লাইন সেগমেন্টে ভাগ করি। তো তখন জিনিসটা এরকম হয়ে যায়, যেমন এটা একটা লাইন, এটা আরেকটা লাইন, এটা আরেকটা লাইন, এটা আরেকটা লাইন। তখন অনেকগুলো ছোট ছোট লাইন হয়ে গেলে তখন আমাদের ভুলগুলো অনেক কম হয়। এখন লাইনের ডিফারেন্স আমরা, লাইনের ডিস্টেন্স আমরা বের করতে পারি। উই নো হাউ টু ক্যালকুলেট দ্য ডিস্টেন্স অফ এ লাইন, ঠিক না? So, আমরা এই ছোট ছোট লাইনগুলোকে, এর জন্যই ওদেরকে ছোট ছোট সেগমেন্টে ভাগ করা হয়। এই এক একটা সেগমেন্টের ডিস্টেন্স গুলো আমরা বের করি। সেই ডিস্টেন্স গুলো আমরা কিভাবে বের করি? এই মনে করেন এই ডিস্টেন্সটার কথাই যদি আমি চিন্তা করি, এরকম একটা লাইন সেগমেন্ট, কিন্তু ওর মধ্যে কিন্তু যখন আমি ডিস্টেন্সে চিন্তা করব, এই যে এই লাইনটা যদি এটা হয়, ওর একটা ডেল্টা এক্স থাকবে উইচ ইজ দিস, ওর কিন্তু একটা ডেল্টা ওয়াই থাকবে উইচ ইজ দ্যাট। এইটা হচ্ছে আপনার ডেল্টা ওয়াই। হ্যাঁ, এইটা হচ্ছে আপনার আর। সো আর ইজ ইকুয়াল টু, আমরা জানি এখন কিন্তু এটা পিথাগোরিয়ানের থিওরিয়াম হয়ে গেছে। সো এই রেড লাইনটা আমি এখন ইজিলি বের করতে পারবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। এটাই আমরা বলছি। সো আমি যদি ছোট ছোট আর স্কোয়ার বের করতে পারি, আর স্কোয়ার যদি আমি বের করতে পারি, অবশ্যই আমি আর ইজ ইকুয়াল টু বের করতে পারবো। আর ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন এখানে আমার দেয়ার আর টোটাল এন মেনি আর, এক একটা ছোট ছোট আর হচ্ছে ছোট ছোট লাইনের সেগমেন্ট। সো এই সবগুলো আর কে যখন আমি যোগ করতে থাকবো, আর 1 আর 2 আর 3 আর 4 আর 5 আর 6 আর 7, তাহলে আপনার পুরাটা আর্ক তখন কভার করবে, পুরাটা আর্ক লেন্থ অফ দ্য কার্ভ কভার করবে। তো সেই ক্ষেত্রে আমি এই যে মিস্টেকটা করতে যাচ্ছিলাম, এই মিস্টেকটা আমি করব না। কারণ এ থেকে বি পর্যন্ত স্ট্রেট লাইন যদি আমি বের করি, দ্যাট উইল বি হিউজ মিস্টেক। কারণ আসলে এই স্ট্রেট লাইন আর এই আর্ক লেন্থ এক সমান না। আর্ক লেন্থটা যদি আমি ডিস্টেন্স হিসেবে হিসাব করে দেখি, আমাকে এখানে অনেক বেশি ট্রাভেল করতে হবে, এখানে আমার অল্প জায়গা ট্রাভেল করতে হবে। আর এই পথটা দিয়ে যদি আমি যাই, তাহলে আমাকে অনেক বেশি জায়গা ট্রাভেল করতে হবে। এবং কোয়েশ্চেনে আমাকে এই পথটার ডিস্টেন্স বের করতে বলছি, এইটা বের করতে বলে নাই। লেটস গো ব্যাক। সো এইটার জন্য আমরা এখানে ডেল্টা এক্স স্কোয়ার ডেল্টা ওয়াই স্কোয়ার নিই, সেইটাকে আমরা ডেল্টা ওয়াই এর জায়গায় এখানে আমরা ফাংশন অফ এক্স ওয়াই ব্যবহার করছি, কারণ ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স। কাজে ডেল্টা ওয়াই না লিখে আমি অবশ্যই এটাকে ফাংশন অফ এক্স হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। এই জায়গাটাতে একটু ভুল আছে, আমি এটার কারেকশন করে দিব, এখানে স্কোয়ার হবে না, এটা ডেল্টা ওয়াই। তো সো ফাংশন অফ x2 মাইনাস ফাংশন অফ x1 হোল স্কোয়ার, এই যে এইটা কারেক্ট আছে। এখানে সিগমা নোটেশনটা এই কারণেই নেওয়া, কারণ আমি টোটাল আর্ক লেন্থ বের করবো এবং এটা ডিপেন্ড করে আমি কতগুলো স্প্লিটে ওকে ভাগ করেছি সেটার উপর, আমার ছোট ছোট কতগুলো লাইন সেগমেন্ট আছে।
সো সেইটা টোটাল। সো মনে করি এইটা হচ্ছে আমার ইকুয়েশন 1। সো এইটা ছিল হচ্ছে আমার সিঙ্গেল টার্ম ছিল, একটা সিঙ্গেল সেগমেন্ট অফ দ্য কার্ভ, মানে মনে করি যে ছোট্ট এই অপশন। আর এইটা হচ্ছে পুরাটা কার্ভ কভার করবে, কারণ এখানে আমার অনেকগুলা ছোট ছোট সেগমেন্ট আছে। সো আমি মনে করি এখানে এন মেনি সেগমেন্ট আছে, এই যে আপ টু এক্স এন, এর জন্য এগুলোকে স্প্লিট করে নিলাম। তো এন মেনি সেগমেন্ট অফ দ্য কার্ভ। তো এটাই আমরা বলতে চাচ্ছি যে আর্ক লেন্থটা অনেক বড়, কিন্তু ডিস্টেন্স বিটুইন টু লাইনস ইজ ভেরি স্মল। আচ্ছা, হোপফুলি ম্যাথ 110 যে মিন ভ্যালু থিওরিয়াম আমরা পড়ে আসছি সেটা আমাদের মনে আছে। মিন ভ্যালু থিওরিয়ামে পড়েছিলাম দেয়ার ইজ এক্সিস্ট এ পয়েন্ট সি বিটুইন এ এন্ড বি সাচ দ্যাট এফ প্রাইম অফ সি ইজ ইকুয়াল টু এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। এটা কিন্তু আসলে স্লোপের ডেফিনেশন। স্লোপ এম ইজ ইকুয়াল টু কত মনে আছে? স্লোপ এম ইজ ইকুয়াল টু ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এক্স, এটা আমরা ছোটবেলায় পড়ে আসছি, ঠিক না? তো এটা আসলে কি? রাইজ ডিস্টেন্স, ডিভাইডেড বাই এক্স্যাক্টলি রাইজ ওভার রান, তাই না? ওয়াই এর ডিস্টেন্স আর এক্স এর ডিস্টেন্স, এটা আমরা ছোটবেলা পড়ে আসছি যে আমাদেরকে দুইটা কোঅর্ডিনেট পয়েন্ট দিলে আমরা এরকম করে স্লোপ ক্যালকুলেট করি, সবার এটা মনে আছে আমাদের। এখন যদি আমরা এখানে যাই, আমরা কিন্তু তাই করছি। এই যে আপনার ওয়াই টু, এই যে ওয়াই টু, আর এটা হচ্ছে ওয়াই ওয়ান, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু, এই যে এক্স টু মাইনাস এক্স ওয়ান। তাহলে কি হয়ে গেল? এটা ডেল্টা এক্স, আর এইটা কি? ডেল্টা ওয়াই। এই যে দেখেন আপনাদের স্লোপ, স্লোপ অফ দিস লাইন। তো এই যে সি, সিটা হচ্ছে এমন একটা পয়েন্ট যে নাকি এ থেকে বির ভিতরে থাকে। সি বিলংস টু এ টু বি সাচ দ্যাট, ডেরিভেশনটা কি? ডেরিভেশনটা আসলে স্লোপ না? 110-এ পড়ে আসছি না, এভরি ডিফারেন্সিয়েশন ইজ এ স্লোপ। ডেরিভেশন অফ এ লাইন, এটা তো স্লোপই বের হয়। যেমন আমি যদি আপনাকে বলি একটা লাইনের ইকুয়েশন হচ্ছে টুয়াইস এক্স প্লাস থ্রি, সেই লাইনের স্লোপ কত? আপনি আমাকে বলবেন 2। কেন? কারণ কিভাবে পেলেন? আপনি ডিরাইভ করলেন, ডেরিভেশন করলেই 2 চলে আসবে। আবার অথবা ওই ফর্মুলা, ইকুয়েশন হ্যাঁ যেটা এক্স্যাক্টলি, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, আপনি ফর্মুলা ইয়েস ধরে গেলেও ওটা এম আসবে। কিন্তু মেইন কনসেপ্টটা কিন্তু আসলে ওটা ডেরিভেশন করে আসছে। থিওরিটিক্যালি কিন্তু স্লোপ হচ্ছে ডেরিভেশন, আর ওটা হচ্ছে ফর্মুলা দিয়ে আমরা এটাকে মনে রাখতে পারি। So, আপনিও কারেক্ট, অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা ইট ইজ কারেক্ট। কিন্তু কনসেপ্টটা হচ্ছে এভরি ডেরিভেশন, ডেরিভেশন মানে কি? রেট অফ চেঞ্জ, রেট অফ চেঞ্জই তো আমাদের স্লোপ। তার মানে আপনাকে ডিরাইভ করতেই হবে টু গেট এ স্লোপ। সো এইটা হচ্ছে কি স্লোপ, স্লোপের হলো এটা ফর্মুলা। এইটা আমরা মিন ভ্যালু থিওরিয়ামে পড়ে আসছি। এখন আমি এইখানে যদি যাই, এই যে দেখেন এটাও কিন্তু আসলে একটা স্লোপই তো, তাই না? এই লাইনটা ডেল্টা ওয়াই ডেল্টা এক্স। সো মনে করি এই যে এক্স কে স্টার বিলংস টু দিস টু কোঅর্ডিনেট পয়েন্ট, একটা হচ্ছে এক্স কে মাইনাস ওয়ান এন্ড এক্স কে। সবাই বুঝতে পারছেন? এই এক্স কে স্টার, এই পয়েন্টটা, এটা ঠিক সি এর মতন করে কাজ করছে। সি যেমন বিটুইন এ এন্ড বি, সিমিলারলি মনে করি এক্স কে স্টার ইজ বিটুইন এক্স কে মাইনাস ওয়ান আর এক্স কে ধরে নিচ্ছি। তো সেই ক্ষেত্রে there exists a number xk star between xk1, xk minus 1 and xk such that এইটাকে আমি লিখতে পারি y2 minus y1 divided by x2 minus x1 is equal to f prime of xk. This is the slope. এই ইয়েস মিন ভ্যালু থিওরিয়ামের মতন লিখতে পারি না? পারি। ইয়েস, এক্সিলেন্ট। যদি লিখে থাকতে পারি, এখন এইটা তো এই যে ডিনোমিনেটরে যেটা আছে, ডিনোমিনেটরটা সবাই একটু দেখেন, এটা আসলে ডেল্টা এক্স না? এক্স টু মাইনাস এক্স ওয়ান তো ডেল্টা এক্স, তাহলে এত কষ্ট করে এই পুরোটা না লিখে আমি কি এটাকে ডেল্টা এক্স লিখতে পারি? হ্যাঁ হ্যাঁ পারি, খুব ভালো কথা। এখন তাহলে আমি এই যে এই ইকুয়েশনটাকে আমি আর ফ্র্যাকশন রাখতে চাচ্ছি না, এইটাকে আমি রাইট হ্যান্ড সাইডে শিফট করে দিলাম। সবার এখন ক্লিয়ার এটা? এটা হয়ে গেল আমার ইকুয়েশন নাম্বার 2। হুম হুম, সবাই বুঝতে পারছেন? এখানে এটাকে আমি রাইট হ্যান্ড সাইডে শিফট করে দিলাম, আর এই এক্স টু মাইনাস এক্স ওয়ান না লিখে আমি ওকে ডেল্টা এক্স লিখছি। আমি এত কষ্ট করে এত বড় জিনিস লিখবো না। ওকে, এখন এটাকে আমি নাম দিলাম সেকেন্ড ইকুয়েশন। এখন সাবস্টিটিউট করছি এই সেকেন্ড ইকুয়েশনটা ফার্স্ট ইকুয়েশনে। এইটা কিন্তু ছিল আমাদের ফার্স্ট ইকুয়েশন, এই যে এইটা ছিল আমাদের ইকুয়েশন নাম্বার 1। এই ইকুয়েশন নাম্বার 1 এর এই যে এই সেগমেন্টটা সবাই দেখতে পাচ্ছেন, এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে, হুম
এই যে দেখেন, এইটা একদম ম্যাচ করে যায় না? হ্যাঁ। এইটার ভ্যালুটা এই যে রাইট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছেন, এটা আমরা সাবস্টিটিউট করে দিব এখানে। তো এই যে করে দিলে আমার আসলো রেজাল্ট এইটা, এফ প্রাইম অফ এক্স ইন্টু ডেল্টা এক্স। ঠিক মতন লিখলাম? হুম হুম দেখেন, ছোট করে দিচ্ছি তাহলে পুরোটা আসবে। এইটা ছিল আমার ইকুয়েশন নাম্বার 1। এই যে এই লাইনটা ছিল আমাদের ইকুয়েশন নাম্বার 1। ইকুয়েশন নাম্বার 1 এর এই যে এই সেগমেন্টটা হুবহু ম্যাচ করে যায় ইকুয়েশন নাম্বার 2 এর লেফট হ্যান্ড সাইডের সাথে। ইকুয়েশন 2 রাইট হ্যান্ড সাইডে যেটা আসছে এটা আমরা এখানে লিখে দিলাম। এর জন্য আমি লাল রং দিয়ে লিখেছি, যাতে বুঝতে পারেন কোন পার্টটা আমি সাবস্টিটিউট করলাম। এই পার্টটা আমি সাবস্টিটিউট করেছি। ঠিক আছে? হুম। করার পরে তারপরে কি হচ্ছে, আবার একটু বড় করি। So, আমাদের সাবস্টিটিউশন শেষ। যাই হোক, এগুলো প্রুফ আসবে না পরীক্ষাতে, এগুলোর প্রবলেম আসবে, কিন্তু প্রুফটা দেখাচ্ছি যাতে বুঝতে পারেন এই ফর্মুলাটা কোথা থেকে আসলো। তো এখন আমি এখানে ডেল্টা এক্স কে আমি ফ্যাক্টর আউট করতে পারি আমাদের, তাহলে ফ্যাক্টর আউট করলে বাকি থাকবে 1 প্লাস এফ প্রাইম অফ এক্স কে স্টার হোল স্কোয়ার। এটাকে ফ্যাক্টর আউট করলাম। এখন ওকে রুটের বাইরে নিয়ে আসলে চলে আসবে শুধু এইটা। ঠিক আছে? এখন এই যে রেড মার্ক করা পার্টটাকে আমি কি দিয়ে রিপ্লেস করতে পারি? ইন্টিগ্রেশন দিয়ে রিপ্লেস করতে পারি। এই ইন্টিগ্রেশনের আইডিয়াটা আমি কোথায় পাচ্ছি? রেইমান সাম টু রেইমান ইন্টিগ্রাল, মনে আছে উইক নাম্বার 1? ইয়েস ম্যাম। এই কারণেই আর্ক লেন্থ এর ফর্মুলাটা এরকম দেখা যায় দেখতে। এখন আমরা আসি, এখন তো আমরা বুঝলাম জিনিসটা, কনসেপ্টটা কোথা থেকে আসলো। সো এটা নিয়ে খুব বেশি যে মাথা ঘামানোর, মুখস্থ করার কোনো কিছুই নাই, জাস্ট আইডিয়াটা থাকার জন্য আমি এই কনসেপচুয়াল পার্ট গুলা নিয়ে এখানে কথা বললাম, কারণ আমি মনে করি এটা একটু বোঝা উচিত যে এটা কোত্থেকে আসলো। সো দ্যাটস হাউ ইট ইজ কামিং ফ্রম। এই আর্ক লেন্থের আইডিয়াটা এখান থেকে আসছে এবং ফর্মুলাটা এইভাবে আসছে, দ্যাটস হাউ ইট ইজ কামিং। এবং এই কারণে এই কনসেপ্ট, এই রেইমান সামটাকে, এইটাকে আমরা ইন্টিগ্রেশনে কনভার্ট করি। এইভাবে চলে আসলো এখন আমাদের এই ডেফিনেশন, যেটাকে আমরা এস্টাবলিশ করলাম। So if y is equal to function of x is a smooth curve on the interval a to b, the arc length L of this curve a to b is defined as this. এই যে এখন আমরা এটাকে এখানে যা লিখেছি ঠিক তাই এখানে লিখলাম। f prime of x এর বদলে dy over dx whole square লিখতে পারি। এই যে এইরকম, এরকম হচ্ছে আমার পিকচারটা। আবার পিকচারটা যদি এরকম হয়ে থাকে, এরকমও তো হতে পারে, তাই না? x equals to function of y if it's continuous on the interval c to d. So আমার পরিস্থিতিটা যদি এরকম হয়, if this is the situation I'm going through, then the arc length that will cover is going to contain or denoted by this formula. So এটাও আমার একটা অপশন থাকতে পারে, এবং টেক্সট বুকে আমাদের দুই রকমের প্রবলেমই আছে, so আমি দুইটাই আমরা দেখাবো। এখন স্মুথ ফাংশনটা কি? A smooth function is a function that has continuous derivatives up to some desired order over some domain. For example, y is equal to e to the power x. এটা কিন্তু একটা স্মুথ কার্ভ, তাই না? কিন্তু আমি যদি বলি y is equal to 1 divided by x, এটা কি স্মুথ কার্ভ? y is equal to 1 divided by x is not a smooth curve. এটা হচ্ছে জিরোতে। এখানে, হ্যাঁ, ইয়ে। এখানে জিরোতে এটা ডিসকন্টিনিউয়াস হবে। কিন্তু আমি যদি ই টু দি পাওয়ার এক্স বলি, এটা একটা স্মুথ কার্ভ, মাইনাস থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এটা কন্টিনিউয়াসলি যেতেই থাকবে। হুম হুম। সো এটাই আমরা বুঝাচ্ছি। এখন আমরা কিছু এক্সারসাইজ দেখতে পারি, এগুলো আমাদের টেক্সট বুকের এক্সারসাইজ। সো কিছু প্রবলেম যেগুলো আমরা হাইলাইট করেছি, তার মধ্যে কিছু প্রবলেমের সলিউশন এখানে আমি দিয়ে দিচ্ছি। বেশ কিছু প্রবলেমের, খুব বেশি প্রবলেম হাইলাইট করিনি, মনে হচ্ছে 5-6টা প্রবলেম, তার মধ্যে 3-4টার সলিউশন আমি দিয়ে দিয়েছি। So find the exact arc length of the curve over the stated interval. So function of x দেয়া আছে, ইন্টারভাল দেয়া আছে, ফর্মুলা আমরা জানি, এবং একটা ওপেন বুক পরীক্ষা হবে, ফর্মুলা আপনাদের কাছে থাকবে। সো ফর্মুলা মুখস্থ করতে হবে এমন কোনো কথা নেই। y is equal to function of x, f prime of x আমি বের করলাম ডেরিভেশন। এটা আর আমাকে বলার দরকার নেই, এগুলো আমরা ম্যাথ 110 করে আসছি, হাউ টু ক্যালকুলেট এ ডেরিভেটিভ। লেন্থ বের করছি 0 to 1, 1 plus f prime of x whole square dx, which is equal to this. এখন অবশ্যই এটাকে সাবস্টিটিউট করছি, কারণ এটাকে কিভাবে ইন্টিগ্রেট করে আমার জানা নাই।
সো উই আর সাবস্টিটিউট করার পরে এই যে এটা আসলো আমার রেজাল্ট, লিমিট চেঞ্জ হয়ে যাচ্ছে। সো সবকিছু চেঞ্জ করলাম, সাবস্টিটিউশনের রেজাল্ট দিলাম, এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। আরো একটা প্রবলেম দেখাই, ফাংশন অফ এক্স ইকুয়ালস টু দিস ওভার দ্য ইন্টারভ্যাল 1 to 8। সো এটাকে ডেরিভেশন করছি, ডেরিভেশন করলাম এবং এটাকে স্কোয়ার করে নিচ্ছি যাতে আমি একবারে বসাতে পারি। সো লেন্থের ফর্মুলা আমরা জানি, a থেকে b ইন্টিগ্রেশন 1 প্লাস এফ প্রাইম অফ এক্স হোল স্কোয়ার। এই যে এটা হচ্ছে কি আমাদের ফর্মুলা। সো ফর্মুলা অনুযায়ী এটাকে প্লট করলাম, করার পর এটাকে সিম্পলিফাই করছি। এটা কিন্তু এক্স টু দি পাওয়ার -2/3, তার মানে কি এই এক্সটা আসলে কোথায়, ডিনোমিনেটরে, ঠিক 9 এক্স টু দি পাওয়ার 2/3, তাই না? কারণ এখানে কিন্তু মাইনাস আছে, ইট ইজ অ্যাকচুয়ালি ইন দ্য ডিনোমিনেটর। আর নিউমিরেটর আছে শুধুমাত্র 4। আমি ফ্র্যাকশনটাকে সিম্পলিফাই করলাম। এখানে কারো কোনো কোয়েশ্চেন আছে সেকেন্ড লাইনে? নো ম্যাম। ওকে, সিম্পলিফাই করলাম, আরো একটু সিম্পলিফাই করলাম। এটা ছিল 9, 9 হয়ে গেল 3। এক্স টু দি পাওয়ার 2/3 কে স্কোয়ার রুটের বাইরে নিয়ে আসলে এক্স টু দি পাওয়ার 1/3 হয়ে যাবে, বাই দ্য ওয়ে। তো এখন এইটা হচ্ছে কি আমার প্রবলেম, এইটাকে আমি সাবস্টিটিউট করছি, সাবস্টিটিউট করলাম, এইটা আসলো আমার রেজাল্ট। এই যে এক্স টু দি পাওয়ার -1/3, তার মানে এক্স টু দি পাওয়ার 1/3, এই যে ডিনোমিনেটরে আমার এক্স টু দি পাওয়ার 1/3 লাগবে, চলে আসছে। সো 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 1/3 ডিএক্স, সো 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 1/3 ডিএক্স ইজ ইকুয়াল টু 1/6 ডিজেড। এই যে 1/6 ডিজেড, আর এই পুরাটা হচ্ছে গিয়ে আমার জেড, কারণ এটাকে আমি জেড ধরে রাখছি, এবং এটার স্কোয়ার রুট হবে কারণ এখানে স্কোয়ার রুট ছিল। লিমিটস গুলো আমরা চেঞ্জ করে দিব, অলওয়েজ রিমেম্বার দ্যাট। আই ওয়ান্ট ইউ টু কন্টিনিউ উইথ দিস প্রবলেম। এটার রেজাল্ট কি আসে আপনারা বের করে নেবেন। বাকিটা ইন্টিগ্রেট করা আমার মনে হয়নি আমার দরকার আছে, কারণ ইউ শুড বি এবল টু ডু দ্য রেস্ট। আচ্ছা, এখন প্রবলেমটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন এটা হচ্ছে আমাদের ফাংশন। সো ফাংশন অফ এক্স নাকি ওয়াই বোঝা যাচ্ছে না, লিমিট দেখে এটা বুঝতে পারলাম দিস ইজ অ্যাকচুয়ালি আমাকে ফাংশন অফ ওয়াই বের করতে হবে, কারণ লিমিট গুলা কিন্তু এখন আর লিমিটে ওয়াই এক্স এর ভাগ মধ্যে দেওয়া। নাই। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, লিমিট ওয়াই এর উপর দেওয়া আছে, সো আমাকে ফাংশন অফ ওয়াইটা বের করতে হবে। সো আমি এখান থেকে ফাংশন অফ ওয়াইটা বের করলাম, দ্যাট মিনস আই নিড টু নো এক্স ইকুয়ালস টু হোয়াট। সো দিস ইজ মাই এক্স, নাও আই নিড টু ডিরাইভ এক্স উইথ রেসপেক্ট টু ওয়াই। So u divided by v, v square. So v multiply by u prime minus u multiply by v prime. তারপর এটাকে আমরা সিম্পলিফাই করলাম, আরেকটু সিম্পলিফাই করলাম, আরেকটু সিম্পলিফাই করলাম। এই যে 3 ফ্যাক্টর আউট করলে 3 থেকে এই যে 24 এগুলো ক্যান্সেল করলে এটা থাকে 8। আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এগুলো জাস্ট সিম্পলিফিকেশন। এখন আমাদের এইটার ফর্মুলাটার কথা মনে আছে? ফর্মুলাটা ছিল 1 প্লাস ডিএক্স ওভার ডিওয়াই হোল স্কোয়ার, রাইট? তো আমি এইটা আগে কাজটা করে নিচ্ছি কারণ এটার ক্যালকুলেশনটা অনেক বড় ছিল। এটা করে তারপর আমি এখানে সাবস্টিটিউট করেছি। যাই হোক, ক্যালকুলেশনটা আরেকবার একটু দেখাই। 1 প্লাস ডিএক্স ওভার ডিওয়াই হোল স্কোয়ার। সো 1 প্লাস এই যে ডিএক্স ওভার ডিওয়াই হচ্ছে এই যে এইটা হোল স্কোয়ার। হোল স্কোয়ার ছিল, আমি ফ্র্যাকশনটাকে আলাদা করে নিচ্ছি। সো এটা হয়ে যাবে 64 ওয়াই টু দি পাওয়ার 4। ঠিক আছে, স্কোয়ার ছিল, এটা হয়ে যাচ্ছে তাই। এখন আমি ফ্র্যাকশনটাকে সিম্পলিফাই করছি, তাহলে এটা 64 ওয়াই টু দি পাওয়ার 4 হয়ে যাবে 1 প্লাস এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার। সো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এইটাকে আমি সিম্পলিফাই করলাম, সিম্পলিফাই করলে এই যে এইটা আসলো আমার রেজাল্ট। এটা যখন আমার রেজাল্ট আসলো, এখন আমি এই যে ডিনোমিনেটরে 64 ওয়াই টু দি পাওয়ার 4 এখান থেকে স্কোয়ার রুটটাকে বের করে ফেললে এটা চলে আসে 8 ওয়াই স্কোয়ার। আর নিউমিরেটরে আমার যেটা আছে এটাকে আমি কমপ্লিটিং স্কোয়ার করছি, ওয়াই টু দি পাওয়ার 8 কে লিখছি এইটা, 32 ওয়াই টু দি পাওয়ার 4 কে লিখছি 2ab এইভাবে, আর 256 আসলে 16 স্কোয়ার। সো আমার কমপ্লিটিং স্কোয়ার মেথড চলে আসলো। সো a প্লাস বি হোল স্কোয়ার। এটার একটা বেনিফিট হচ্ছে এখন আমি স্কোয়ার রুটটা থেকে বের হয়ে চলে আসতে পারবো। সো স্কোয়ার রুট অফ সামথিং স্কোয়ার, এই যে 2 2 ক্যান্সেল, দিস ইজ হোয়াট আই হ্যাভ। সো এখন আমার ফর্মুলাতে ছিল সি থেকে ডি রুট ওভার 1 প্লাস ডিএক্স বাই ডিওয়াই হোল স্কোয়ার ডিওয়াই। এইটুকু আমি অলরেডি ক্যালকুলেট করে ফেলছি, এই যে এইটা। সেটা আমি সরাসরি বসিয়ে দিলাম, দেওয়ার পরে এই দুজনকে আমি স্প্লিট করে লিখলাম, স্প্লিট করে লেখার পরে এটা আসলো আমার রেজাল্ট।
তারপর আমি ইন্টিগ্রেট করলাম, ইন্টিগ্রেট, সাবস্টিটিউট, দ্যাটস দি ফাইনাল অ্যান্সার। আচ্ছা, এরপর আমি প্যারামেট্রিক ইকুয়েশন নিয়ে একটু কথা বলবো, কারণ প্যারামেট্রিক ইকুয়েশনের এই কনসেপ্টটা বইয়ে আছে, ভিডিও লেকচারে মনে হয় নাই, কিন্তু আমি এর জন্য এটা ইনক্লুড করছি। ইউ নেভার নো, অ্যাসাইনমেন্টে থাকতে পারে, যেহেতু বইয়ের মধ্যে আছে। তো এর জন্য প্যারামেট্রিক ইকুয়েশনের এটা অপশনাল, এটা আমি পরে বলে দিয়েছি, এটা অপশনাল, ইট ইজ আপ টু ইউ ওয়েদার ইউ ওয়ান্ট টু ডু ইট অর নট। কিন্তু এটা খুব ইজি প্যারামেট্রিক ইকুয়েশন, এখন যদি শিখা থাকে ম্যাথ 215 গিয়ে আপনারা একটু বেনিফিশিয়াল পজিশনে থাকবেন। তো এটা বুঝতে পারাটা খুব বেশি ডিফিকাল্ট কিছু না, আমাদের ম্যাথ 110 এর কনসেপ্ট আছে, কোঅর্ডিনেট জিওমেট্রি, সো উই শুড বি এবল টু আন্ডারস্ট্যান্ড। প্যারামেট্রিক ইকুয়েশনের কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করি। ফর এক্সাম্পল, আমাকে যদি এরকম কিছু অপশন দেয়, এক্স ইকুয়ালস টু এক্স টি, ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই সব টি। এখানে মনে করেন, আমি এক্সাম্পল দিয়ে শুরু করি তাহলে পরে বুঝতে সুবিধা হবে। মনে করেন আমি আপনাকে দিলাম এক্স ইকুয়ালস টু টোয়াইস টি, ওয়াই ইজ ইকুয়াল টু টি স্কোয়ার। পেয়ার অফ দিস টুগেদার কল্ড প্যারামেট্রিক ইকুয়েশন। এখানে টি হচ্ছে গিয়ে একটা প্যারামিটার। ফর এক্সাম্পল, আরেকটা এক্সাম্পল দিই, মনে করেন এক্স ইকুয়ালস টু সাইন থিটা প্লাস টু, ওয়াই ইজ ইকুয়াল টু কস থিটা মাইনাস থ্রি। এখানে এটা এক্সাম্পল অফ এ প্যারামেট্রিক ইকুয়েশন। এখানে থিটা হচ্ছে গিয়ে আমার প্যারামিটার। সো মনে করি যদি এক্স এর ভ্যালু 2 হয়, তাহলে থিটার ভ্যালু কত হতে পারে এখানে? মনে করেন আপনি এক্স এর ভ্যালু আমি দিলাম আপনাকে 2, এই সাইন ক্ষেত্রে থিটার ইনভার্স জিরো সাইন জিরো। ইনভার্স জিরো, তাই না? এই যে কাজগুলো করে দিচ্ছি আমরা, সো থিটার এই অপশন গুলো আমাদের থাকতে পারে। সো থিটার ভ্যালু যদি জিরো হয়, সেই ক্ষেত্রে ওয়াই এর ভ্যালু কত হবে? কস জিরো মাইনাস থ্রি, নেগেটিভ টু, তাই হ্যাঁ, না? এন্ড সো অন, কারণ থিটার তো আমি অনেকগুলো ভ্যালু পেয়ে গেছি, পাই পেয়েছি, টোয়াইস পাই পেয়েছি। সো দেখেন একটার সাথে আরেকটা কিরকম ইন্টারলিঙ্ক। হ্যাঁ, এখন এইটা একটু চিন্তা করেন, ইভ্যালুয়েট কার্টেসিয়ান ফর্ম, এগুলো আমরা সব ম্যাথ 110 পড়ে আসছি, একটু চিন্তা করে দেখেন। আচ্ছা, ইকুয়েশন উইথ এক্স ওয়াই এন্ড প্যারামিটার এলিমিনেটেড। আচ্ছা, কেস নাম্বার 1, মনে করি এক্স ইকুয়ালস টু টোয়াইস টি, ওয়াই ইজ ইকুয়াল টু টি স্কোয়ার। এই যে প্রথমটা, প্রথমটা নিয়ে এখন একটু কাজ করছি, একটু দেখি আমরা। আমার এখন দুইটা ইকুয়েশন আছে। ইকুয়েশন 1 থেকে আমি কিন্তু বলতে পারি এক্স টি ইজ ইকুয়াল টু এক্স বাই টু, তাই না? এখান থেকে আমি এটা বলতে পারি। এখন আমি যদি সাবস্টিটিউট করি ইকুয়েশন 1 ইনটু ইকুয়েশন 2, তার মানে ইকুয়েশন 1টাকে, এখন যেহেতু আমি টি এর মানটা বের করে ফেলছি যে টি ইজ ইকুয়াল টু এক্স বাই টু, এখন টি স্কোয়ারের জায়গায় আমি এক্স বাই টু বসাতে পারি। সাবস্টিটিউট করে বসাই দিই। দেখেন এখন কিন্তু আমি এক্স ওয়াই এর রিলেশনশিপ বের করে ফেললাম, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই ফোর। দিস ইজ দ্য কার্টেসিয়ান ফর্ম। কার্টেসিয়ান ফর্মে কে কে আছে? এক্স আছে আর ওয়াই আছে। পোলার ফর্মে কে কে আছে? আর আছে আর থিটা আছে। এখন আপনি কেস নাম্বার 2টা দেখেন, এই যে এইটা কেস নাম্বার 2, আমাদের এই যে এই দুটো অপশন ছিল, এটা একটা এক্সাম্পল নিচ্ছি আমরা। এক্স ইকুয়ালস টু সাইন থিটা প্লাস টু আর ওয়াই ইজ ইকুয়াল টু কস থিটা মাইনাস থ্রি। মনে করি এটা আমার ইকুয়েশন 1, এটা হচ্ছে আমার ইকুয়েশন 2। ইকুয়েশন 1টাকে আমি একটু চেঞ্জ করছি। সাইন থিটা যদি এক্স ইকুয়ালস টু এটা হয়ে থাকে, তাহলে সাইন থিটাকে আমি লিখতে পারি এক্স মাইনাস টু, ঠিক না? তাহলে সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে এক্স মাইনাস টু হোল স্কোয়ার। আবার দেখেন, এই ইকুয়েশন 2 থেকে আমি লিখতে পারি কস থিটা ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস থ্রি, তাহলে কস স্কোয়ার থিটা হয়ে যাবে ওয়াই প্লাস থ্রি হোল স্কোয়ার। এখন আমি এই ইকুয়েশন 1 আর ইকুয়েশন নাম্বার 2 কে যদি অ্যাড করি, মনে করেন এটা হচ্ছে আপনার ইকুয়েশন 1, কারণ ইকুয়েশন 1টাকে তো মডিফাই করলাম, তাই না? আর এটা হচ্ছে আপনার ইকুয়েশন 2, এটাকে মডিফাই করে আমি এখানে আসছি। এই দুইজনকে যদি আমি যোগ করি তাহলে কি হবে? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস থ্রি হোল স্কোয়ার, ঠিক না? এখন বাই ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি, এইটা ইজ ইকুয়াল টু 1, এটা আমরা সবাই জানি। এক্স মাইনাস টু হোল স্কোয়ার ওয়াই প্লাস থ্রি হোল স্কোয়ার, এটা হচ্ছে থেটা কিন্তু অলরেডি এলিমিনেটেড। এখন দেখেন তো এইটাকে কিসের ইকুয়েশনের মতন লাগে? দেখি কারো মনে পড়ে নাকি। ম্যাম কোশ্চেনটা কি ছিল? কোয়েশ্চেন কিছু ছিল না, কোয়েশ্চেন আমাদের জাস্ট ছিল একটা
ইভ্যালুয়েট কার্টেসিয়ান ফর্ম, হ্যাঁ ইভ্যালুয়েট ইন টার্মস অফ কার্টেসিয়ান ফর্ম। সো এখানে টি আছে, টি এর বদলে আমি ওটাকে কার্টেসিয়ান ফর্মে নিয়ে আসছি, মানে এক্স ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করছি। আবার এখানে থিটা ছিল, থিটাকে আমি কার্টেসিয়ান ফর্মে নিয়ে আসছি, মানে এক্স ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করছি। এটাই ছিল কোয়েশ্চেন। ওকে। কার্টেসিয়ান ফর্ম মানে কি, এক্স ওয়াই এর টার্মে নিয়ে আসতে হবে, মানে তাই এক্স না? এন্ড ওয়াই অনলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন এখানে কেস নাম্বার 1-এ আমার ছিল এইটা, আমি টি কে এলিমিনেট করে দিলাম। সো আমি ইকুয়েশন 1 থেকে পেয়ে গেলাম টি ইজ ইকুয়াল টু এক্স বাই 2, ঠিক না? এখন এই যে টি এর ভ্যালুটা যদি আমি এখানে সাবস্টিটিউট করি তাহলে কি আসবে, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 4, ঠিক না? সো এই যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স বাই স্কোয়ার বাই 4, এখানে কি আর টি আছে ফাইনালি? না ম্যাম। না। তাহলে আপনি কার্টেসিয়ান ফর্মে চলে আসছেন। আবার আমার সেকেন্ড কোয়েশ্চেনটাতে ছিল এক্স ইকুয়ালস টু সাইন থিটা প্লাস 2, ওয়াই ইজ ইকুয়াল টু কস থিটা মাইনাস 3, এটা আমার দেয়া ছিল, দিস ওয়াজ গিভেন। এই যে সেকেন্ড প্রবলেমটাতে এই যে এটা ছিল, এখানে প্যারামিটার কে ছিল, থিটা। আমাকে বলছে এক্স ওয়াই এর টার্মে দেখাতে, আমি এখন এক্স ওয়াই এর টার্মে আসছি। তো আমি সাইন থিটাটাকে রেখে, সাইন থিটা যদি আমি বের করি তাহলে কি হবে, এই টুটা এখানে চলে আসবে না, তাহলে হয়ে যাবে এক্স মাইনাস 2। সিমিলারলি কস থিটা হচ্ছে ওয়াই প্লাস 3। সো আমি যদি দুই সাইডে স্কোয়ার নিই তাহলে কি হবে, সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, আর এখানে কস স্কোয়ার থিটা হচ্ছে ওয়াই প্লাস 3 হোল স্কোয়ার। আমি এই দুইজনকে ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 ওদেরকে যদি অ্যাড করি তাহলে কি হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, রাইট হ্যান্ড সাইডে হয়ে যাবে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 3 হোল স্কোয়ার। বুঝতে পারছেন সবাই? ইয়েস ম্যাম। এখন এইটুকু পার্ট তো আমরা জানি ট্রিগোনোমেট্রিক আইডি ইউজ করলে এটা হয়ে যাচ্ছে 1। সো আমাদের এই যে লাস্ট ফাইনাল ইকুয়েশন, এখানে কিন্তু থিটা নাই, থিটা ইজ এলিমিনেটেড। এখানে যেমন টি এলিমিনেটেড, এখানে থিটা এলিমিনেটেড। এখন মনে পড়ে এটা যে ইকুয়েশন অফ এ সার্কেল, Yes, ma'am. Circle. x ইয়েস minus ম্যাম। h whole square y minus k whole square Mm. is equal to r square. This is an equation of a circle. So সার্কেলটা তো আসলে প্যারামেট্রিক ইকুয়েশন, কারণ সার্কেলে কিন্তু প্যারামিটার আছে, সেটা হচ্ছে থিটা। আপনি কিন্তু রোটেট করেন, নাহলে কিন্তু সার্কেল হবে না, ঠিক না? ইয়েস ম্যাম। তো থিটার সাহায্য ছাড়া শুধুমাত্র এক্স ওয়াই দিয়ে সার্কেল হবে না, বিকজ ইউ নিড টু রোটেট। এখানে থিটা হচ্ছে আপনার সেই প্যারামিটার। তো প্যারামিটার থ্রিটা হতে পারে, টি হতে পারে, ইকুয়েশনের মধ্যে যেটা থাকবে সেটা। একটা প্যারাবোলাও কিন্তু তাই, প্যারামেট্রিক ইকুয়েশন, হাইপারবোলা, এগুলো সব প্যারামেট্রিক ইকুয়েশন। সো ডিফারেন্সিয়েশন এটাও আমরা ম্যাথ 1-10-এ করে আসছি, মনে আছে? এরকম কিছু কোয়েশ্চেন ছিল, কনসিডার এক্স ইকুয়ালস টু দিস, ওয়াই ইজ ইকুয়াল টু দ্যাট। হ্যাঁ, যদি এখন আমাকে বলে ডিএক্স ডিওয়াই বাই ডিএক্স বের করো, এই ইনফরমেশন থেকে ডিওয়াই বাই ডিএক্স আমি কিভাবে বের করব? আমার তো এক্স হ্যাজ বিন রিপ্রেজেন্টেড ইন টার্মস অফ টি, ওয়াই হ্যাজ বিন আমি রিপ্রেজেন্টেড ইন টার্মস টিটা অফ টি। বাইর করে নিয়ে এই যে তারপর এক্স্যাক্টলি এই চেইন রুলটার কথা আপনাদের মনে আছে ম্যাথ হ্যাঁ 1-10 চেন যে রুল করে? দিয়ে তারপর হ্যাঁ। সো তার মানে কি, এই যে চেইন রুল আমরা বলেছিলাম এটা ক্যান্সেল হয়, কিন্তু আসলে এই টিটা কে, টি ইজ এ প্যারামিটার। হুম সো এই যে এই প্রবলেম গুলো আপনারা ম্যাথ 1-10-এ করে আসছেন, এগুলো ছিল সব প্যারামেট্রিক ইকুয়েশন। তো প্যারামেট্রিক ইকুয়েশনকে যখন ডিফারেন্সিয়েট করতে হয়, এই কনসেপ্টটাই আমরা ব্যবহার করি। দিস ইজ দ্য চেইন রুল, দিস ইজ দ্য কনসেপ্ট উই ইউজড। সো আমরা দুই রকমের চেইন রুল করে আসছি। একটা ছিল যে ফাংশন অফ এক্স জি অফ এক্স, তাই না? যে এফ অফ, আরেকটা কই, জি অফ এক্স, এটা ছিল একটা চেইন রুল। তখন এখানে আমাদেরকে যখন বলা হয় এটাকে ডিফারেন্সিয়েট করতে, আমরা তখন কি করতাম, এটাকে যদি ডিফারেন্সিয়েট করতে বলে আমরা প্রথমে এফ প্রাইম অফ এক্স দিস ইজ ইকুয়াল টু হোয়াট, এফ প্রাইম দিয়ে আমরা ভিতরে জি লিখতাম, এন্ড ভায়া চেইন রুল তারপরে আমরা জিটাকে আবার ডিফারেন্সিয়েট করতাম। So, এটা ছিল ওয়ান অফ দা চেইন রুল। আর আরেকটা চেইন রুল আমরা পড়ে আসছি এই যে এইটা, এটাও কিন্তু চেইন রুলের মধ্যে আমরা পড়ে আসছি 1-10-এ। সো দুইটা অপশন পড়ে আসছি, এইটা আমরা ইউজ করতাম এই ধরনের কেসে। আমাকে এরকম প্রবলেম দিলে তখন আমাকে এই চেইন রুল দুটাকে ইউটিলাইজ করতে হবে, এই চেইন রুলটা ইউটিলাইজ করে এই ডিওয়াই ওভার ডিএক্স এভাবে বের করতে হবে। এই ক্ষেত্রে টি হচ্ছে কি আমার প্যারামিটার। তো
So that's what I wanted to say. So যাই হোক, প্যারামেট্রিক ইকুয়েশন নিয়ে এই কারণে কথা বললাম কারণ এটা আমাদের লাগবে, কিন্তু বলে দিচ্ছি ইটস অপশনাল, কারণ এটা ভিডিও লেকচারে ছিল না, কিন্তু আমার মনে হলো I should just discuss this. So if the number of segments of the curve represented by the parametric equation, say x equals to xt, y is equal to yt over the interval a to b, is traced more than once as t increases from a to b, তাই না? এখানে আপনি যদি সার্কেলের কথা চিন্তা করেন, এখন এই মনে করেন এটা হচ্ছে আপনার টি অথবা থিটা। এটা না বন্ধ করে আবার করি, এখানে দেখাই যাচ্ছে না আর। Let's open it one more time. Okay. So let's have a look. আমরা যখন সার্কেল যখন নিব, এই যে থিটা আমি বলছি, এই থিটাটা কি ফিক্সড নাকি এটা কন্টিনিউয়াসলি চেঞ্জিং? এখানে কিন্তু থিটা 0 ডিগ্রিতে ছিল, তাই না? তখন আমি যখন এই যে ট্রেস করতে থাকবো, থিটা এখানে কিন্তু 0 ডিগ্রি, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, যে 40, 45, 90, 180, এই যে ট্রেস চলছে, এটা কিন্তু চলছে, কন্টিনিউয়াসলি চলছে, এখানে গিয়ে হয়তো স্টপ হবে। তো এটা সার্কেলের জন্য এরকম হলো। এখন এটা ডিপেন্ড করে আমার প্যারামেট্রিক ইকুয়েশনটা কি। সো ইউ হ্যাভ টু ট্রেস, এবং আপনার এই ইয়াটা টিটা কিন্তু চেঞ্জ হচ্ছে, টি বলি থিটাই বলি, ইট ইজ চেঞ্জিং। সো টি ইনক্রিজেস, এখানে যেমন আমার থিটা কিন্তু ইনক্রিজিং, সো সেরকমই t is another parameter which increases from a to b, এটা হচ্ছে আমার লিমিট। প্যারামেট্রিক ইকুয়েশনে এরকম লিমিট দেওয়া থাকবে। and if dx by dt and dy by dt are continuous functions for t that belongs to a to b, যেটা হচ্ছে আমাদের ইন্টারভাল, then the arc length L of the curve is given by this. ইন্টিগ্রেশন a to b খুবই সহজ একটা ফর্মুলা, dx ওভার dt হোল স্কোয়ার প্লাস dy ওভার dt হোল স্কোয়ার। এখানে আর প্লাস ওয়ানটা লিখতে হবে না, ওখানে ছিল ওয়ান প্লাস ওয়ান অফ দেম নর্মাল ফাংশনের জন্য। প্যারামেট্রিকের জন্য কি করতে হবে, দুইটাকে লিখতে হবে, dx উইথ রেসপেক্ট টু, কারণ এখানে তো t হচ্ছে আমার প্যারামিটার। So differentiation of x with respect to t whole square, differentiation of y with respect to t whole square, এখানে তাহলে আমাদের ভেরিয়েবল x ও না y ও না, আমাদের ভেরিয়েবলটা হচ্ছে গিয়ে t। ঠিক আছে? যেমন এখানে আপনারা একটা এক্সাম্পল দেখেন, সার্কেলের এক্সাম্পল দিয়েই করছি, এবং এটা লাইফ লং আপনারা মনে রাখতে পারবেন। এটা খুব মানে একটা ইউনিক একটা এক্সাম্পল। মনে করেন x of theta is equal to cos theta, y of theta is equal to sin theta over the interval 0 to 360 degree. So এইটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু থিটা, আসবে নেগেটিভ সাইন থিটা। এইটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু থিটা, আসবে কস থিটা। আমরা বুঝতেই পাচ্ছি এখানে আমাদের ফ্রি প্যারামিটারটা হচ্ছে গিয়ে থিটা। এখন আমি যদি লেন্থ বের করি 0 থেকে 2 পাই, ডিফারেন্সিয়েশন এই যে এই ফর্মুলাটা যদি ইউজ করি dx ওভার dt, সো এখানে হবে dx ওভার d থিটা হোল স্কোয়ার, সো নেগেটিভ সাইন থিটা হোল স্কোয়ার করলে হয় সাইন স্কোয়ার থিটা, dy ওভার d3 dt হোল স্কোয়ার, সো আমার এখানে আসবে dy ওভার d থিটা হোল স্কোয়ার, এটা হয়ে যাবে cos স্কোয়ার থিটা, which is equal to root over 1. root over 1 মানে শুধুমাত্র 1, 1 কে ইন্টিগ্রেশন করলে আসে আমাদের থিটা ওভার দ্য ইন্টারভাল 0 to 2 পাই 2 পাই। এটাই কিন্তু আর্ক লেন্থ অফ ফুল সার্কেল, দেখতে পাচ্ছেন 0 থেকে শুরু হয়, ফুল সার্কেলের আর্ক লেন্থ হচ্ছে 360 ডিগ্রি। আর সাইন থিটা কস থিটা এটা দেখে তো এই যে কনসেপ্টটা এরকম, এই যে এখন এটাকে আমি অনেকভাবে ম্যানিপুলেট করতে হয়। কেন প্লাস টু যদি না থাকতো তাহলে কি হতো বলেন তো, তাহলে হতো সেন্টার অ্যাট দি অরিজিন। এখানে মনে করেন শুধু সাইন থিটা যদি থাকতো, প্লাস টুটা যদি না থাকতো, আমি তাহলে এখানে যারা আছে সবাইকে জিজ্ঞেস করছি, তাহলে আপনাদের কি হতো, সেন্টার অরিজিন হতো না, এটা হয়ে যেত শুধুমাত্র এক্স স্কোয়ার। এখানে যে হুম, থ্রিটা এক্স্যাক্টলি, এটা হতো শুধুমাত্র ওয়াই হোল স্কোয়ার, তাই না? তাহলে তখন আপনার কি হতো, সেন্টার অরিজিন হতো না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে বুঝতে পাচ্ছেন জিনিসটা কি,
আর্ক লেন্থ এটা হচ্ছে সার্কেলের জন্য, অলওয়েজ টুয়াইস পাই, ফুল সার্কেল। এখন আমরা কিছু প্রবলেম দিচ্ছি টেক্সট বুক এক্সারসাইজেরই। আমার মনে হয় দুইটা প্রবলেমই দেওয়া আছে, আমি দুইটাই করে দিয়েছি, সো ডোন্ট হ্যাভ টু ডু এনি মোর। এটা নিয়ে এত প্রেশার নেওয়ার কিছু নেই, জাস্ট আইডিয়া থাকার জন্য। Find the arc length of the parametric curve, which is this. So আমরা ডেরিভেশন বের করব উইথ রেসপেক্ট টু টি, কারণ আমি বুঝতেই পারছি টি হচ্ছে কি আমার প্যারামিটার। আর্ক লেন্থ আমরা জানি এল ওভার দ্য ইন্টারভাল এ থেকে বি, ডিএক্স ওভার ডিটি হোল স্কোয়ার, ডিওয়াই ওভার ডিটি হোল স্কোয়ার। তো সেই অনুযায়ী সাবস্টিটিউট করলাম, টি স্কোয়ার ফ্যাক্টর আউট করলাম, এই হচ্ছে আমার অবস্থা। এবং এটা দেখে আমরা বুঝতে পারছি আমাদের সাবস্টিটিউশনে যেতেই হবে। সাবস্টিটিউশনে গেলাম এবং সাবস্টিটিউট ব্যাক করলাম, ইন্টিগ্রেট করলাম, দিস ইজ আওয়ার রেজাল্ট। আরেকটা এক্সাম্পল হচ্ছে এইটা, ডিফারেন্সিয়েট করছি, ডিফারেন্সিয়েট করার পরে লেন্থ বের করছি। সো এটা হচ্ছে আমার ইন্টারভাল 0 to 90 ডিগ্রি। সো dx ওভার ডিটি হোল স্কোয়ার, ডিওয়াই ওভার ডিটি হোল স্কোয়ার ডিটি। তারপরে এটাকে সিম্পলিফাই করলাম, ইন্টিগ্রেট করলাম, এখানে সাবস্টিটিউশনের দরকার ছিল না, এটার রেজাল্ট হচ্ছে পাই। সো দ্যাটস অল আই হ্যাভ ফ্রম লেন্থ অফ এ প্লেন কার্ভ। তো প্যারামেট্রিক ইকুয়েশনের পার্টটা নিয়ে এটা আমি এর জন্য বড় করে লিখে দিয়েছি, ইটস অপশনাল, অত চিন্তা করার দরকার নেই যেহেতু ভিডিও লেকচারে নাই। আমি মনে করে নিচ্ছি এগুলো নিয়ে কোয়েশ্চেন না থাকার চান্সই বেশি, অপশনাল, বাট জাস্ট আইডিয়ার জন্য থাকলো এটা। ওকে, আমাদের নেক্সট কন্টেন্ট, এটা থেকে যদি আর কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে নেক্সট কন্টেন্টে যেতে পারি। ইয়েস ম্যাম, নেক্সট কন্টেন্ট। ওকে ওকে, সো এখন নেক্সট কন্টেন্টে যাচ্ছি, এরিয়া অফ এ সারফেস রিভলিউশন। A smooth function has continuous derivatives up to some desired order over some domain. এটা আমরা আগেও বলে আসছি, স্মুথ ফাংশনটা it should has continuous derivatives up to some desired order over some domain. ডোমেইন মানে কি, এটা আর নতুন করে বলার কিছু নাই। আপনার এটা হচ্ছে লিমিট পয়েন্ট, রাইট? এক্স অ্যাক্সিস এর, দ্যাট ইজ ইওর ডোমেইন, যে ফাংশনটা কোথা থেকে কোন পর্যন্ত যাচ্ছে। ডিজায়ার্ড অর্ডার তার মানে এখানে ইন্টারভাল দেয়া থাকবে। A function said to be smooth over a restricted interval I, such as a to b or a to b. এটা ওপেন ইন্টারভেলও হতে পারে, ক্লোজ ইন্টারভেল হতে পারে। কিছু এক্সাম্পল দেখি, এক্সাম্পল সবসময় দেখলে জিনিসগুলো ক্লিয়ার হয়। মনে করেন y is equal to e to the power x, এই যে এটা, তারপরে y to the power x, এই যে একটা। These are examples of smooth function. এখানে কিন্তু আমার কোনো রেস্ট্রিকশন নেই, একদম মাইনাস থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত স্মুথ ফাংশন। কেউ এদেরকে ডিস্টার্ব করছে না, কোথাও কোনো অ্যাসিম্পটোট দেখতে পাচ্ছি না। কিন্তু আমি যখন এই ফাংশনটার দিকে তাকাবো তখন কি হচ্ছে, y is equal to 1 over x is a piecewise smooth function. ওকে আমি পিসওয়াইজ বলছি কেন, এটা কন্টিনিউয়াস ফ্রম মাইনাস ইনফিনিটি টু জিরো, আবার 0 টু প্লাস ইনফিনিটি, এবং মনে রাখতে হবে উইথ ওপেন ইন্টারভাল, কারণ এক্স্যাক্টলি জিরোতে কিন্তু এটা কাজ করবে না। এর জন্য আমি অপশন দিচ্ছি, ইন্টারভালটা ওপেনও হতে পারে, ক্লোজড হতে পারে। এখানে জিরোকে যদি আমি ক্লোজড ইন্টারভালে আনি তাহলে কি ফাংশন এক্সিস্ট করবে না করবে না? জিরোকে ইন্টারভেলে আনলে, যদি ক্লোজড ইন্টারভালে আনি তাহলে কি এটা এক্সিস্ট করবে না করবে না? ক্লোজ ইন্টারভেলে আনলে করবে না, করবে না, অবভিয়াসলি। অবভিয়াসলি করবে না। ক্লোজড মানে কি, ইট ইজ ইকুয়াল টু, মানে ইনক্লুডেড, ইয়েস হ্যাঁ ইনক্লুডেড। আর ওপেন মানে কি, ভেরি ভেরি ক্লোজ বাট নট ইনক্লুডেড, ইয়েস। তাই না? তার মানে কি আমি এখানে জিরো লিখতে পারবো না, যার জন্য আমি ক্লোজডটা ব্যবহার করতে পারবো না, ওপেন ব্যবহার করতে হবে। তো এই ফাংশনটা জিরো থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত কন্টিনিউয়াস, আবার মাইনাস ইনফিনিটি থেকে জিরো পর্যন্ত কন্টিনিউয়াস উইথ ওপেন ইন্টারভালস। So it is discontinuous at x equals to 0. So that's what we are trying to say. So this is the difference between a smooth function and not a smooth function. এটা কিন্তু 100% ওদের মতন না। So this is the difference between these two and this one. এখন আমরা আমাদের কন্টেন্টে আসি। So if f is a smooth non-negative function, non-negative বলে নিচ্ছি, তার মানে কি y positive over the x-axis, x-axis এর exactly on the x-axis অথবা x-axis এর উপরে থাকবে। On the interval a to b, then the surface area S of the surface of revolution
that is generated by revolving the portion of the curve y is equal to function of x between a to b about the x-axis is denoted by that. এখন ঘটনাটা কি ঘটছে, আপনারা রেড কালারের কার্ভটাকে দেখেন, এটা হচ্ছে আপনার y is equal to function of x. আমি আপনাকে ইন্টারভেল বলে দিলাম, a থেকে b পর্যন্ত আপনি ট্রাভেল করতে পারবেন। সো আপনার কনসিডারেশন a থেকে b পর্যন্ত, এর বাইরে কি হচ্ছে সেটা আমার দেখার দরকার নেই। এই ফাংশনটা a থেকে b পর্যন্ত যখন আছে, ওই পোর্শনটুকু, ওই আর্ক লেন্থটুকু কিভাবে কাজ করে বা ওই আর্ক লেন্থের পজিশনটা কি, সেইটা হচ্ছে আমার কনসার্ন। এর বাইরে গিয়ে ও কি করছে, দ্যাট ইজ নান অফ মাই কনসার্ন, বিকজ আই হ্যাভ টু লুক এট মাই লিমিটস অনলি। ওকে, এক। নাম্বার টু, ইট ইজ অ্যাকচুয়ালি গ্রেটার দেন জিরো। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওয়াইটা কিন্তু এক্স অ্যাক্সিস এর উপরে, তার মানে আমরা এগ্রি করছি যে ওয়াই ইজ পজিটিভ। So y could be exactly on x-axis or y has to be greater than or equals to x-axis. এই ব্যাপারটা কি ক্লিয়ার সবার? তার মানে y নেগেটিভ হতে পারবে না। ক্লিয়ার সবাই এইটুকু? কেন ম্যাম? কেন কারণ হতে আমি তো রিভলভ করবো এখন, ওকে যে আমি ফ্লিপ করে নিচে নিয়ে আসবো, এই যে দেখতে পাচ্ছেন এই যে অপশন, লেটস মেক ইট বিগার। এই যে সার্কুলার, এই যে রোটেশনের সাইন দিয়ে দিয়েছি আমি, দেখতে পাচ্ছেন? এইটা একবার নিচে যাবে আবার উপরে উঠবে, সার্কেলের মতো গোয়িং ডাউন আপ। ওই রিভলভ করে নিচে আসবে আবার উপরে উঠবে, এটা সার্কুলারই রোটেট করতে থাকবে। এই যে 2πটা এর জন্য আসছে, এটা সার্কুলারই, এটা রোটেট করতে থাকবে, সার্কেলের মতন করে রোটেট করতে থাকছে। দেয়ার আর কম্বিনেশন অফ মেনি সার্কেলস ফ্রম হিয়ার টু দেয়ার। এইটা হচ্ছে পজিটিভ। ও কিন্তু ফ্লিপ করে যখন নিচে নামবে, এই যে ব্লু কালারের পার্টটা দেখতে পাচ্ছেন, ও আসলে কে, এটারই তো একটা রিফ্লেকশন। এই যে লাল কার্ভটারই রিফ্লেকশন এই ব্লু কার্ভটা। ও যখন ফ্লিপ করে নিচে নামবে, ঠিক না? এটা হ্যাঁ কিন্তু ম্যাম, নতুন কোনো কার্ভ না। ও ও এটা কিন্তু নতুন কোনো কার্ভ না। দিস ইজ নট নেগেটিভ ওয়াই, or this is not y is equal to negative function of x. That is not is what happening. এটা হচ্ছে কি ফিক্সড, কিন্তু ও তো রিভলভিং। মানে কি, ও সারাক্ষণ এরকম সার্কুলেশনের মধ্যে থাকবে, একবার উপরে যাবে, সার্কুলেট করে নিচে নামবে, আবার উপরে যাবে, আবার নিচে নামবে, ফ্লিপ ফ্ল্যাপ করতেই থাকবে, ও করতেই থাকবে। ইট ইজ গোয়িং টু রিভলভ। ঠিক আছে? এই পুরাটা পোর্শন রিভলভ করে যখন নিচে নামবে, ওকে এরকম লাগবে না দেখতে? এই ব্লু পার্টটার মতন লাগবে না? ইয়েস ম্যাম। এই যে সার্কেল, এই জন্য এই যে দিস হ্যাজ বিন রিভলভ ডাউন and going up again and going down and going up again and going down. That's why এটা কিন্তু পজিটিভ। এই পজিটিভ কার্ভটাই ফ্লিপ করে নিচে নামবে, লেফটে যাবে, রাইটে যাবে, উপর উঠবে, সামনে আসবে, নিচে নামবে, কারণ সার্কেলের মতন করে ঘুরতে থাকবে ও। সো মাঝখানে কে থাকবে? ও যে রিভলভ করবে, কাকে সেন্টার করে রিভলভ করবে? ইট ইজ সামথিং লাইক সান আমাদেরকে এন্ড আর্থ, ইউনিভার্সের মতন। যেমন সান কিন্তু ফিক্সড, সূর্যটা কিন্তু ফিক্সড, পৃথিবীটা সূর্যের চারপাশে ঘুরে অরবিটে, তাই না? So we are revolving around the sun. So a y is equal to function of x is revolving around what? X-axis. সবার ক্লিয়ার এখন? ইয়েস ম্যাম। So a কিন্তু পজিটিভ, ও রিভলভ করে নিচেও নামবে, উপরে উঠবে, নিচে নামবে, উপরে উঠবে, কিন্তু ও আসলে পজিটিভ। ঠিক আছে? এটা হচ্ছে সারফেস রিভলিউশন। এবং এই জিনিসটা এখানেও হতে পারে। এখন আমি আপনাকে বললাম যে না, আপনার ওয়াই এক্সিস কিন্তু ফিক্সড, মনে করেন এটাই আপনার সূর্য, দিস ইজ ইউর সান। এই যে এক্স ইকুয়ালস টু ফাংশন অফ ওয়াই, এই যে লাল রঙের এই যে কার্ভটা, ও এখন রিভলভ করবে অ্যারাউন্ড হু, অ্যারাউন্ড দ্য ওয়াই এক্সিস। সো পৃথিবীর নিজের একটা অরবিট আছে, ওই অরবিটে ওর সূর্যের চারপাশে ঘুরতে থাকে, রাইট? So this is what is happening. এখন এই যে x equals to function of y, this is going to revolve around the y axis in a similar way, একই concept. So this red curve is revolving, এই যে আপনারা revolving sign দেখতে পাচ্ছেন, around the y axis. So এটাও কিন্তু পজিটিভ একটা কার্ভ।
কিন্তু ও ফ্লিপ করতে থাকবে, লেফট রাইট দুই পাশ দিয়ে, ওয়াই অ্যাক্সিস এর চার পাশ দিয়ে ও ঘুরতে থাকবে অ্যারাউন্ড দ্য ওয়াই অ্যাক্সিস, সার্কুলার করে রিভলভ করবে, চারিদিক দিয়ে ঘুরবে। তখন এই সারফেস এরিয়ার ইন্টিগ্রেশনটা হবে এরকম। ঠিক আছে, এইটা তো আপনারা ভিডিও লেকচারে দেখিয়ে আসছেন। হ্যাঁ। এখন বোঝা যাচ্ছে জিনিসটা কি, হুম। ক্লিয়ার? সো y is equal to function of x আমি আপনাদেরকে যাই দিই না কেন, এখন আপনি বুঝে গেলেন। ওকে আপনার মাথায় রাখতে হবে যে ও আসলে কাকে রিভলভ করছে, এক্স এক্সিস কে। যদি ও এক্স এক্সিস কে রিভলভ করে থাকে, তার মানে দিস ইজ দ্য কেস আই এম ডিলিং উইথ। আর ও যদি ওয়াই এক্সিস কে রিভলভ করে থাকে, দেন দিস ইজ দ্য কেস আই এম ডিলিং উইথ। এখন আমরা যাই নাকি আরেকটু বলবো? ইজ ইট ক্লিয়ার সবার? ক্লিয়ার ম্যাম। ওকে। আচ্ছা, আমার তাহলে একটা আছে, জিনিস জানার আছে ম্যাম। হ্যাঁ। মানে বিজ্ঞানীরা যে আর্থ এন্ড সানের মধ্যে ডিস্টেন্সটা ক্যালকুলেট করে দেন এইভাবে মেবি করে ক্যালকুলেট, কারণ সানের কাছাকাছি তো যাওয়া তো পসিবল। না, এটা তো ডিস্টেন্স ধরে ওভাবে করা, ওখানে যাওয়া তো সম্ভব না, আমি ওখানে গিয়ে তো আমি মাপবো না। No. ওটাই ও তারা মনে হয় এরকম রিভলভিং মানে হ্যাঁ থিওরি। হ্যাঁ হ্যাঁ Even Kepler's lighthouse being revolving. হ্যাঁ। হুম। ওকে। So find the area of the surface generated by revolving given curve about the x-axis. So আমরা x-axis এর গুলা আগে দেখি। এখানে ফর্মুলাটা লিখে দিলাম। ফাংশন দেয়া আছে y represents function of x. সো এটার ডেরিভেশনটা আমাকে বের করতে হবে, অবভিয়াসলি ডেরিভেশনটা বের করলাম। এটা আর কিছু বলার নাই, ম্যাথ 110 we learned it. Now we are performing the integration 2 pi function of x root over 1 plus f prime of x whole square dx. এখানে আর ক্যালকুলেশন এক্সপ্লেইন করার তেমন কিছু নাই আমার, এটা লিখছি অ্যাজ ইট ইজ। এটাকে সিম্পলিফাই করলাম, এই যে 4 রুট ওভার এক্স কে স্কোয়ার করলে এক্স চলে আসে, এটাকে এক্সপেন্ড করলাম, 4x এখানে চলে আসলো। এইটাকে আরেকটু সিম্পলিফাই করলাম। আবার এখানে এই জিনিসটাকে আমি একটু এক্সপ্লেন করি, এটা হচ্ছে এইটা এক্স টু দি পাওয়ার 3/2 মানে এক্স রুট ওভার এক্স, এই 3টা নিচে চলে আসলো। সো দেয়ারফর দিস ইজ 3 রুট এক্স। তো এখন এই রুট ওভার এক্স কে যদি ফ্যাক্টর আউট করি, আমার হাতে থাকে 3 মাইনাস এক্স, আর এখানে থাকলো এইটা। সো 2 পাই ডিভাইডেড বাই 3, আর এই 4টা হয়ে যাবে 2 রুট ওভার এক্স স্কোয়ার রুটের বাইরে, আর এক্স স্কোয়ার টোয়াইস এক্স প্লাস 1 হচ্ছে এক্স প্লাস 1 হোল স্কোয়ার। রুট ওভার এক্স, এই রুট ওভার এক্স হচ্ছে ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2 আর 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে। সো আমাদের থাকলো এক্স প্লাস 1, কারণ এই স্কোয়ার রুট আর স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, পাই বাই 3। সিম্পলিফাই করছি, এটাকে এখন ইন্টিগ্রেট করলাম, দিস ইজ আওয়ার রেজাল্ট। আরেকটা এক্সাম্পল আমি দেখাচ্ছি, সেই এক্সাম্পলটা হচ্ছে গিয়ে এটা ওয়াই এক্সিসে। তো এক্স দেয়া আছে, ডিএক্স বাই ডিওয়াই বের করলাম which is equal to 9। আমাদের এটা ছিল ফাংশনের ফর্মুলা, ফর্মুলাতে যা ইনফরমেশন দেয়া ছিল সাবস্টিটিউট করলাম, দিস ইজ মাই অপশন। সো এটা ইন্টিগ্রেশনের রেজাল্ট, এটা খুবই ছোট একটা ইন্টিগ্রেশন ছিল। এটাও আরেকটা এক্সাম্পল, এগুলো সবই টেক্সট বুকের এক্সারসাইজ, নাম্বার গুলা লেখা হয়নি আপনার, কিন্তু এগুলো সবগুলো আপনার টেক্সট বুকের এক্সারসাইজে পাবেন, সলভ প্রবলেম নাই, এক্সারসাইজ শিটে আছে এগুলা। এটাও ওয়াই এক্সিসে আরেকটা প্রবলেম করা। সো এটাকে ডিফারেন্সিয়েট করে নিলাম, ডিফারেন্সিয়েট করার পর দিস ইজ আওয়ার রেজাল্ট। সো ফর্মুলাটাতে ফেলছি, এটা ফাংশন অফ ওয়াই 1 প্লাস এফ প্রাইম অফ ওয়াই হোল স্কোয়ার ডিওয়াই। সো দিস ইজ 2 পাই, এই তো 1 plus y square 9 minus y square whole square. তো এটাকে এখন আরেকটু সিম্পলিফাই করছি, সিম্পলিফাই করার পর এই যে y square ক্যান্সেল হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে রুট ওভার 9 থাকবে, আর নিচেরটাকে দুইটাকে স্প্লিট করে নিচ্ছি, নিউমিরেটর আর ডিনোমিনেটর আলাদা আলাদা করে লেখার জন্য, এই যে এই দুইটা ক্যান্সেল হয়ে গেল, এইটা হয়ে যাচ্ছে আসলে 3। সো 6 পাই, এখানে থাকছে 1, এইটা আমার রেজাল্ট। এই ছিল আমার পিডিএফ সারফেস রিভলিউশনের।
থিওরিয়াম নিয়ে যদি আর কোনো কোয়েশ্চেন থাকে ইউ ক্যান আস্ক। এক্সাম্পল গুলো খুবই সহজ, বইয়ের এক্সারসাইজ গুলো খুব একটা কঠিন না। সবার কি ক্লিয়ার এটা? ইয়েস ম্যাম। ওকে, তাহলে এই দুটাই ছিল আমাদের এই উইকের অপশন। আমার এখানে আর কোনো কিছু নাই, উইক 4-এ এই দুটাই, দ্যাটস অল আই হ্যাড ফ্রম বিইউএক্স। নাও, তো আমি যেটা করতে পারি, জাস্ট গিভ মি আ মোমেন্ট।